গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা তোমাদের সাহিত্য মেলার 29 নম্বর কবিতা অর্থাৎ কবি শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতাটি আমরা পড়ছিলাম, তাই তো? তো সেই কবিতাটির সমস্ত রকম প্রশ্ন উত্তর নিয়ে আজ আমি চলে এসেছি। তো তোমাদেরকে পড়তে বলেছিলাম, তোমরা রেডি তো? চলো এবার এই কবিতার সমস্ত রকম প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। তো দেখো, তোমাদের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ বইতে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখো। একের দাগে কি বলা হচ্ছে না, কবিতাটিতে ছয় ছয় দিয়ে কতগুলো শব্দ আছে লেখো, প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো। অর্থাৎ এই ছয় ছয় যুক্ত কোনো শব্দ কবিতায় যেগুলো রয়েছে সেগুলোকে খুঁজে লিখতে হবে এবং সেই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য রচনা লিখতে হবে। অর্থাৎ দেখো, যেমন ইচ্ছেই কবিতায়, কবিতার মধ্যে এই এই শব্দগুলো ছয় ছয় যুক্ত শব্দগুলো কবিতার ভিতর থেকেই নেওয়া। তো ইচ্ছেই, হ্যাঁ, এখানে দেখো এই ছয় ছয় রয়েছে, তাহলে এই শব্দটা এখানে হবে। তো ইচ্ছেই, এই এবার এই শব্দটা দিয়ে একটা বাক্য লিখতে হবে আলাদা। হুম, তো বলো দেখি তোমরা, ইচ্ছে দিয়ে নিজেদের মতো করে একটা বাক্য বলো শুনি। হুম, যে বলতেই পারো যে সবসময় নিজের ইচ্ছেই যে কোনো কাজ করা ঠিক নয়, তাই না? কারণ সেটা ভুল হতে পারে, বড়দের কথাও নিতে হয়। তো এই সবসময় নিজের ইচ্ছেই কাজ করা উচিত নয়, এটা একটা বাক্য হলো, ঠিক? তো এরকম ইচ্ছের মতো এই কবিতাটিতে আরো বেশ কয়েকটি ছয় ছয় যুক্ত শব্দ রয়েছে। সেগুলো কি কি আগে সেগুলো দেখা যাক। দুধ ছাই, মুচ্ছ, গুচ্ছে, আচ্ছা, কুচ্ছিত, এগুলো ছয় ছয় যুক্ত শব্দ, তাই তো? এবার এই শব্দগুলোকে এক এক করে আলাদা আলাদা বাক্য তৈরি করতে হবে। তো দুধ ছাই, দুধ ছাই দিয়ে বাক্য রচনা করলে কি হবে তোমরা নিজেরাও বলো। তো প্রথমে এটা আগে বলো যে দুধ ছাই মানে কি। আগের দিন বলা হয়েছে দুধ ছাই মানে কি? দুধ ছাই, তাই তো? তো সেই রকম অর্থওয়ালা একটা শব্দ, সরি, একটা বাক্য বলো যেখানে সেই দূর ছাই থাকবে না, এই দুধ ছাই শব্দটা ব্যবহার করতে হবে। হুম, তো এই দুধ ছাই দিয়ে একটা বাক্য বলো। যেমন আহ দুধ ছাই, কাজটি করতে গেলাম হলো না। এটা একটা বাক্য হয়ে গেল। অনেক রকমের বাক্য হয়। আচ্ছা, তারপর মুচ্ছ, মুচ্ছ মানে কি? মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, তাই তো? তো এখানে যে শব্দটি রয়েছে ছয় ছয়ওয়ালা মুচ্ছ, তো তোমরা যে বাক্যটা তৈরি করবে তার মধ্যে ওই মূর্ছা বা অজ্ঞান হওয়া এই শব্দগুলো থাকলে চলবে না। সেখানে এই মুচ্ছ শব্দটা দিয়েই বাক্য রচনা করতে হবে। মুচ্ছ দিয়ে একটা বাক্য বলো যে সুমিতার কাণ্ড দেখে তার বাবা মা মুচ্ছ গেল। হুম, হয়ে গেল। বা এরকম আরো অনেক রকমের বাক্য তোমরা লিখতেই পারো, তোমাদের মনে যেটা আসবে সেটাও লিখতে পারো, ঠিক আছে? তারপর গুচ্ছে, গুচ্ছে মানে কি? গুচ্ছে শব্দটা গুচ্ছ থেকে গুচ্ছে এসেছে, ঠিক? তো এই গুচ্ছ মানে কি? যে গোছা, এক গোছা দু গোছা, এরকম হয়। তো এবার এই গুচ্ছে দিয়েও একটা আলাদা বাক্য তৈরি করতে হবে। কি বলবে যে আহ ফুলের গুচ্ছে একটি প্রজাপতি বসেছে। হলো। বা তোমাদের যেরকমটা মনে হয় একটা অর্থপূর্ণ বাক্য এই শব্দ দিয়ে তোমরা লিখতে পারো। হুম, তারপর আচ্ছা, উচ্ছা দিয়ে একটা বাক্য বলো। এগুলো তো খুবই সহজ, এগুলো আমাকে বলতেই হবে না, তাই না? তোমরা তোমাদের নিজেদের মতো করেই এক একটা বাক্য তৈরি করতে পারো। তো তোমরা যে সমস্ত বাক্য তৈরি করবে, আহ মানে আমি যেগুলো বলছি বলছি তোমরা নিজের থেকেও তৈরি করবে, সেগুলো আমাকে দেখিও, ঠিক আছে?
আচ্ছা, আচ্ছা দিয়ে বাক্য তৈরি করলে কি হবে? যে আচ্ছা ঠিক আছে, আমি কাজটি করে রাখবো, হয়ে গেল। কুৎসিত, কুৎসিত মানে কি আগে বলো? অর্থাৎ কুৎসিতের অর্থ কি? যে কুৎসিত, ঠিক? তো এই অর্থওয়ালা একটা বাক্য তৈরি করো যার মধ্যে এই কুৎসিত শব্দটা থাকবে। কুৎসিতের বদলে কুৎসিত শব্দটা ব্যবহার হবে। হুম? কুৎসিত দিয়ে একটা বাক্য বলো যে আহ, তার আহ, যে তার হাতে বা যে কোনো একটা নাম দিয়ে যে অমলের হাতে ধুলো লেগে হাতটি বড় কুৎসিত লাগছে, কুৎসিত লাগছে। হ্যাঁ, তো এরকম নানান রকমের বাক্য হয়ে থাকে। তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করো, ঠিক আছে? হলো। তারপর দুয়ের দাগে কি বলছে দেখো, নিচের ছকটি সম্পূর্ণ করো। কি আছে? প্রথমে দেখো সূর্য, সূর্যটার পরে একটা বক্স করা, সেই বক্সে উত্তর লিখতে হবে, অর্থাৎ ছকে উত্তর বসাতে হবে। কি? যে কবিতায় এই শব্দগুলোর অন্য অর্থ বা বলা যায় এই অর্থযুক্ত যে শব্দগুলো কবিতায় ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলো বসাতে হবে, ঠিক আছে? বা কবিতায় ব্যবহৃত সেই শব্দগুলোর অর্থ আগের ছকে লিখতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখো সূর্য, সূর্য, এই সূর্য অর্থে কবিতায় আর কোন শব্দ ব্যবহার হয়েছে? সূর্যি, তাই তো? সূর্যি মানেই তো সূর্য। তো এই ছকে হবে সূর্যি। হুম? তারপর এবার দেখো ডান দিকে দেওয়া দুধছাই। হুম, তো দুধছাইটা কি? কবিতায় ব্যবহৃত শব্দ, ঠিক? তো এই দুধছাই মানে কি? এখানে এর অর্থটা লিখে দিলেই হয়ে যাবে এই বক্সে। তো দুধছাই মানে দূর ছাই, তো এখানে দূর ছাই লিখে দিলে হবে। তারপর দেখো বাম দিকে আবার একটা শব্দ দেওয়া, মূর্ছা। হুম, তো এই মূর্ছা শব্দের কি অর্থযুক্ত কোন শব্দ তোমাদের কবিতার মধ্যে রয়েছে? যে মুচ্ছ, তাই তো? অর্থাৎ এই মুচ্ছ শব্দের অর্থই হলো মূর্ছা যাওয়া। ঠিক? তো মূর্ছা তাহলে কি হবে এই ছকে? মুচ্ছ, ঠিক আছে? তারপর দেখো আধার, এই আধার শব্দটি কবিতা থেকে নেওয়া। তো এই আধারটা কি হবে? মানে আধার, এই ছকে এর অর্থ লিখতে হবে। আধারের অর্থ কি? অন্ধকার। তাহলে এই ছকে হবে অন্ধকার, যেটা মানে আধার। হুম? কুৎসিত, কুৎসিত যে অর্থ, সেই অর্থওয়ালা কোনো শব্দ যেটি কবিতায় ব্যবহৃত হয়েছে সেই শব্দটি এই পাশের ছকে বসাতে হবে। তো কুৎসিত কি হবে? কবিতায় কোন শব্দ আছে যে কুৎসিত অর্থ? কুৎসিত, ঠিক? তো এখানে হবে কুৎসিত, ঠিক আছে? সন্ধে, এটা কবিতায় রয়েছে সন্ধে শব্দ। তো সন্ধের অর্থ কি? সন্ধ্যা, তাই এই ছকে হবে সন্ধ্যা। বুঝতে পেরেছো? তারপর তিনের দাগে দেখো, লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো, ঠিক আছে? তারপর বলছে লক্ষ্য, এই শব্দটা দেখো অন্য, বানানটা অন্য। এটা শুধু লক্ষ্যীয় লক্ষ্য, আর এটা লক্ষ্যীয় জফলা লক্ষ্য। তো যাই হোক, লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরো একটি নতুন বাক্য লেখো। অর্থাৎ এই লক্ষ্যীয় লক্ষ্য, এই শব্দটাকে দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার করে তার দুটো আলাদা আলাদা বাক্য লিখতে হবে। এবং এই দুটি যে শব্দ তৈরি করছো আলাদা আলাদা, সেটার আবার লক্ষ্য শব্দটির সঙ্গে, মানে এই লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরেকটা নতুন বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো, তো দেখো এই লক্ষ্য শব্দের দুটো পৃথক অর্থে ব্যবহৃত হচ্ছে। একটা লক্ষ্য মানে
অনেক বোঝায়, অসংখ্য বোঝায়, যে লক্ষ লক্ষ তারা, সেই অর্থ। অর্থাৎ অনেক একটা সংখ্যা অর্থেও ব্যবহার হয়। লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, এই অর্থেও হয়। তো সেই সংখ্যা অর্থে লক্ষ, অনেক বা অসংখ্য, ঠিক আছে? যে আহ, অনেক আহ, তারা আকাশে ফুটেছে, অসংখ্য তারা আকাশে ফুটেছে, তার মানে লক্ষ লক্ষ তারা আকাশে ফুটেছে, সেই অর্থে এই লক্ষ শব্দটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? আরো একটা লক্ষ্য হয় যে এ- একই শব্দের আলাদা আলাদা অর্থ হয়। তাহলে একটা লক্ষ্য হলে অনেক বা অসংখ্য বোঝাচ্ছে। আর একটা লক্ষ্য বলতে কি, নজর, ঠিক আছে? যে আহ মেয়েটি যাচ্ছে, বা মেয়েটির দিকে নজর রেখো যেন পালিয়ে না যায়, তা সেটা নজর বোঝায়। লক্ষ্য মানে নজর বোঝাচ্ছে। অর্থাৎ এই লক্ষ্য লক্ষ্য একই শব্দের ভিন্ন অর্থ হচ্ছে, অর্থাৎ আলাদা আলাদা অর্থ হচ্ছে। হুম। তারপর এই যে দুটো শব্দ হলো, অর্থাৎ এই একই শব্দওয়ালার 2 রকম অর্থ হলো, সেটার আবার কি করতে বলছে দেখো, এই লক্ষ্য যখন লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আর একটা নতুন বাক্য তৈরি করতে হবে। তো এই লক্ষ্য দুটোর অর্থ আলাদা, একটা সংখ্যা বোঝাতে, অনেক বোঝাতে, একটা নজর বোঝাতে, ঠিক? তো এই দুটি অর্থকে, মানে এই দুটির অর্থের আবার অন্যরকম পার্থক্য দেখিয়ে এই লক্ষ্য লক্ষ্যের অর্থ করতে হবে, বা সেটার আবার একটা বাক্য তৈরি করতে হবে। তো লক্ষ্য মানে কি? উদ্দেশ্য, যেটা এম, তাই না? ইংরেজি এম বলা হয় লক্ষ্য। তো সেটা হলো উদ্দেশ্য। অর্থাৎ যে তুমি বড় হয়ে কি হবে, হ্যাঁ, তুমি বড় হয়ে কি হবে, তোমার লক্ষ্য কি, সেই অর্থে এই লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য। তোমার জীবনের উদ্দেশ্য কি, এটাকে যদি বাক্য রচনাও করতে বলে যে তোমার জীবনের লক্ষ্য কি, একই রকম। তো সেই অর্থে এই লক্ষ্যটা আবার ব্যবহার হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই লক্ষ্য শব্দটির দুটো আলাদা আলাদা অর্থ, এবং এই দুটোর থেকে আবার এই লক্ষ্যের আলাদা অর্থ হলো। বুঝতে পেরেছো? তারপর চারের দাগে, কি বলছে দেখো, এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব। অর্থাৎ এই এক গঙ্গা জল, এটার এই শব্দবন্ধ বা এটার যে অর্থ, যে অনেক জল, যেটাকে গঙ্গা সম জল অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ গঙ্গায় যত জল ধরে সব, যেমন তোমাদের কবিতায় ছিল যে এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছি তাই না, পা ধুচ্ছি পা তাই, এরকম একটা বাক্য ছিল। অর্থাৎ কথকদের পায়ে এতটাই ধুলো জমেছে, বা তাদের পা এতটাই কুৎসিত হয়েছে, ধুলো মাখা পা, সেটাতে সেটাকে ধুতে এক গঙ্গা জল লাগছে। অর্থাৎ গঙ্গায় যত জল আছে সেই সব জল দিয়ে যেন পা ধুচ্ছে, অর্থাৎ সেই পা ধুতে অনেক জল লাগছে। তো সেই অর্থে একটা প্রবাদ বাক্য হিসাবে যে এক গঙ্গা জল লাগছে, হ্যাঁ, তো সেই অর্থে এইখানে এক গঙ্গা জল বলা হয়েছে। হুম। এবার কি বলছে দেখো, তো এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব, অর্থাৎ কিনা অনেকখানি জল, যেটা বললাম। তারপর নিচের স্তম্ভ দুটির ডান দিক ও বাম দিক ঠিকভাবে মেলাতে পারলে আরো কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে। অর্থাৎ এই যে দুটো স্তম্ভ রয়েছে, এখানে উল্টো পাল্টা করে কিছু দেওয়া রয়েছে, সেগুলোকে যদি সাজানো হয় এই যে এক গঙ্গা জলের মতো, এরকম আরো অনেক রকম শব্দবন্ধ তৈরি হবে। যেমন দেখো, এক মাথা ধুলো, অর্থাৎ এক মাথা ধুলো মানে যে অনেক ধুলো লেগে আছে, যে পুরো মাথা জুড়ে ধুলো, অনেক বোঝাচ্ছে। তো সেই অর্থে কি হবে, এটাকে মিলিয়ে লিখতে হবে। দেখো, এক মাথা হাসি, এক মাথা হাসি হয় কখনো? হয় না। এক মাথা আম হয় কখনো? হয় না। এক মাথা ধুলো, এটা এর সঙ্গে মিলছে, তাই কি হবে, এক মাথা ধুলো, ঠিক আছে? তারপর এক ক্লাস, এক ক্লাস কি হয়, ক্লাসে কারা থাকে?
ছাত্রছাত্রীরা থাকে, তাই তো? তো কি হবে, এক গ্লাস হাসি হয়? হয় না। এক গ্লাস আম হয়? হয় না। ধুলো তো হয়েই গেছে। তারপরে দেখো, এক গ্লাস ধান, ধান কি ক্লাসে থাকে? নয়। এক গ্লাস পায়েস হয়? হয় না। তো এক গ্লাস ছাত্র, এটার সঙ্গে মিলছে। তার মানে কি বোঝানো হচ্ছে, এক ক্লাস ছাত্র মানে অনেক ছাত্রকে বোঝাচ্ছে। তো সেই রকম বোঝাতে, অনেক ছাত্র বোঝাতে এরকম এইরকম শব্দবন্ধ তৈরি হয়, যে এক ক্লাস ছাত্র। নতুন রকমের এই এই এক গঙ্গা জলের মতোই একই রকমের শব্দবন্ধ, অনেক বোঝাতে। তারপর এক আকাশ, এক আকাশ কি হয় দেখো, মিলিয়ে মিলিয়ে দেখো কোনটাতে মেলে। এক আকাশ হাসি হয় কখনো? হয় না। এক আকাশ আম, তাই হয়? হয় না। এই ধুলো হয়ে গেছে। এক আকাশ ধান, তাও হয় না। এক আকাশ পায়েস, তাও হয় না। ছাত্র তো হয়ে গেছে। এক আকাশ তারা, এটা হয়। অর্থাৎ এক আকাশ তারা। তো এক আকাশ তারা বোঝাতে কি বোঝায়, যে অনেক তারা বোঝাচ্ছে, গোটা আকাশ জুড়ে তারা ফুটেছে, তাই না? অর্থাৎ অনেক তারা। তো সেটা বোঝাতে এরকম শব্দবন্ধ ব্যবহার হয়। তারপর এক ঘর, এক ঘর কি? এক ঘর হাসি হয়? হয় না। এক ঘর আম? হয় না। এক ঘর ধান? তাও হয় না। এক ঘর টাকা? হয় না। এক ঘর লোক? হয়তো। এক ঘর লোক, অর্থাৎ যে অনেক লোক বোঝাচ্ছে, গোটা ঘর ভর্তি লোক। হ্যাঁ, সেটা বোঝাতে এক ঘর লোক এরকম শব্দবন্ধ ব্যবহার হয়। হুম? এক কাঁড়ি, এক কাঁড়ি হাসি? হয় না। আম? হয় না। ধান? হয় না। টাকা? হয়। অর্থাৎ এক কাঁড়ি টাকা, তার মানে কি, যে অনেক টাকা বোঝাচ্ছে, তাই তো? তারপর এক ঝুড়ি কি হয়? এক ঝুড়ি আম। হুম? তাহলে এক ঝুড়ি আম, এরকম শব্দবন্ধ। এক হাঁড়ি হাসি হয়? হয় না। এক হাঁড়ি ধান? হয় না। এক হাঁড়ি পায়েস? হয়। অর্থাৎ এটা তাহলে এটা হবে যে এক হাঁড়ি পায়েস। ঠিক আছে। এক মুঠো হাসি? হয় না। এক মুঠো ধান? মিলছে না। এক মুঠো চিনি? মিলছে। তাহলে কি হবে, এক মুঠো চিনি, এটা হবে। এক মুখ হাসি, তাই তো? যে সে বেশ ভালোভাবে হাসছে, অর্থাৎ কি হবে, এক মুখ হাসি। এটার সঙ্গে এটা মিলছে, একটা শব্দবন্ধ তৈরি হচ্ছে। এক কাহন কি হবে? ধান। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে অনেকগুলো ধান, অনেক ধানকে বোঝানো হচ্ছে। কাহন মানে কি, অনেকগুলো ধান বোঝায়, তাই না? তো এক কাহন ধান, ঠিক আছে। ওকে। এরকম এই এক গঙ্গার জল, এই শব্দবন্ধের মতো কতগুলো শব্দবন্ধ তোমরা তৈরি করতে পারলে, তাই না? ঠিক আছে, এরপরে তারপর পাঁচের দাগে কি বলছে, না, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। প্রথমে আমাদের মনে করে নিতে হবে এই বিশেষ্য কি আর বিশেষণই বা কি, তাই তো? তোমাদের কি মনে আছে বিশেষ্য বিশেষণ সম্পর্কে? তো বিশেষ্য হলো যে কোনো কিছুর নাম বোঝালে, সে ব্যক্তি হোক, কোনো পশু পাখি প্রাণী ফুল ফল, কোনো জায়গা ইত্যাদি, যে কোনো কিছুর নাম বোঝালে এটা বিশেষ্য। আর বিশেষণ বলতে কি বোঝায়, সেই বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাতে বিশেষণ ব্যবহৃত হয়। তো এখানে এই যে বিশেষ্যগুলি দেওয়া রয়েছে, সেগুলোর আগে একটা করে উপযুক্ত বিশেষণ বসিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। হুম? তো দেখো, সূর্যি, সূর্যি বিশেষ্য, এর আগে একটা উপযুক্ত বিশেষণ বসাতে হবে, অর্থাৎ এমন একটা বিশেষণ বসাতে হবে যেটা এই বিশেষ্যর সঙ্গে মেলে। তো কি হবে, যে বলো, তোমরা চেষ্টা করো।
যেমন লাল সূর্যি। লাল সূর্যি কখন ওঠে বলতো? এই যে তোমরা আজকে মানে আগের দিন যে কবিতাটি পড়লে, যেটার প্রশ্ন উত্তর তোমরা করছো, অর্থাৎ দিন ফুরোলে, তো সেখানে একটা গোধূলি বিকেল বেলার কথা বলা হয়েছে, সন্ধ্যার আগ মুহূর্তের কথা বলা হয়েছে। তো সন্ধ্যার আগের মুহূর্তে সূর্যটার রং কেমন থাকে? লাল হয়ে যায় না? এবং আকাশটাও সুন্দর লাল লাল হয়ে যায়। তো যাই হোক, তো সেই সূর্যির আগে তাহলে কি বিশেষণ বসালে হবে? যে লাল সূর্যি। দেখো এখানে বলা হয়েছে লাল সূর্যি। ঠিক আছে? তো এই লাল সূর্যি দিয়ে একটা বাক্য রচনা করো। হুম? এগুলো, এই বাক্য রচনাগুলো আমি আর বলছি না, কারণ এগুলো খুবই সহজ, শুধু বানিয়ে একটা উপযুক্ত বাক্য তৈরি করা নিয়ে কথা, এবং তোমরা অবশ্যই পারবে আমি জানি। ঠিক আছে? তো যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? দৃশ্য। দৃশ্যের আগে একটা বিশেষণ বসাতে হবে। কি বিশেষণ বসাবে? দৃশ্য কত রকমের হয়ে থাকে তো, খারাপ দৃশ্য হয়, ভালো দৃশ্য হয়, তাই তো? তো সেই রকম দৃশ্যের সঙ্গে যাবে সেরকম সামঞ্জস্য রেখে একটা বিশেষণ বসাতে হবে। যেমন মনোরম দৃশ্য, ঠিক, অর্থাৎ সুন্দর একটা দৃশ্য। তো এই মনোরম দৃশ্য দিয়ে আবার তোমরা একটা বাক্য রচনা তৈরি করবে। ঠিক আছে? তারপর বাক্স। বাক্সের আগেও এরকম একটা বিশেষণ বসাতে হবে। সাদা বাক্স। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো বসাতে পারো কিন্তু। ঠিক আছে? সাদা, লাল, নীল, যে কোনো রকমের বলতে পারো। বড় বাক্স, ছোট বাক্স, যেমন ধরনের বিশেষণ এই শুধু বাক্স বলে নয়, যেই বিশেষ্যগুলি দেওয়া রয়েছে সেগুলোর সাথে যাবে সেরকম অন্য বিশেষণ তোমরা যদি যুক্ত করো তাহলেও হবে। ঠিক আছে? তো একবার তাও যাচাই করে নেবে, আমাকে দেখিয়ে হোক কিংবা বড়দের কাউকে দিয়ে দেখিয়ে নেবে যে সেটা ঠিক হয়েছে কিনা। ওকে? তো হলো বাক্স, হলো বাপ মা। বাপ মা এই বিশেষ্যর সঙ্গে যাবে এরকম একটা বিশেষণ বসাতে হবে, যে রাগী বাপ মা। ঠিক আছে? এটা হলো বিশেষণ। তো এটা দিয়ে আবার একটা বাক্য রচনা করবে তোমরা। গর্ত, গভীর গর্ত। ঠিক আছে? গভীরটা হলো বিশেষণ, গর্ত হলো বিশেষ্য, এর সঙ্গে গভীরটা বসানো হয়েছে। এটা দিয়েও তোমরা একটা বাক্য রচনা করবে। ঠ্যাং। ঠ্যাংয়ের আগে একটা বিশেষণ বসাও। মুরগির ঠ্যাং। তোমরা যে কোনো কিছুর ঠ্যাং দিতে পারো। গরু, ছাগল, ভেড়া, হুম, মানুষের, যা খুশি একটা বসাতে পারো। ঠিক আছে? মানে অর্থযুক্ত যেন হয়। যা খুশি বলতে অর্থযুক্তই যেন শব্দটা হয়, অর্থাৎ বিশেষণটা যেন হয়। হলো মুরগির ঠ্যাং। তো এরকম শব্দ দিয়েও তোমরা একটা বাক্য রচনা করবে। গাদা। গাদা কিসের হয়? খড়ের গাদা। হুম, ছাইয়ের গাদা। কত রকমের গাদা হয়, তো সেরকম বিশেষণও তোমরা বসাতে পারো। হুম? ঘর। কি ঘর? দুটি ঘর, সংখ্যা বোঝাচ্ছে। তো এটাও বিশেষণ অর্থেই ব্যবহৃত হবে। দুটি ঘর তোমরা যা কিছু দিতে পারো, যে ছোট ঘর, বড় ঘর, খড়ের ঘর, যা খুশি দিতে পারো। ঠিক আছে? আমি এগুলোই দিয়েছি মানে যে এগুলোই হবে তা কিন্তু নয়। নানান রকমের বিশেষণ হয়ে থাকে একটা বিশেষের পিছনে। যে কোনো অর্থযুক্ত বিশেষণ তোমরা বসাতে পারো এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করো। ধান। কি হবে? পাকা ধান, কাঁচা ধান হতে পারে। দেখো, জল, ঠান্ডা জল, গরম জল, নানা রকম হয়, এখানে দিয়েছি ঠান্ডা জল। তো এইরকম বিশেষণ বসিয়ে এইগুলি দিয়ে আবার একটা বাক্য রচনা করতে হবে। যেমন দেখো, এই ঠান্ডা জল, যে আমি আজ ঠান্ডা জল দিয়ে স্নান করেছি। ঠিক আছে? হয়ে গেল। তো এইরকম যেন এই দুটো শব্দই যেন থাকে, অর্থাৎ এই বিশেষ্য বিশেষণ দুটিই যেন থাকে সেই বাক্যটির মধ্যে। বুঝতে পেরেছো? তারপর ছয়ের দাগে দেখো কি বলছে। নিচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করো। অর্থাৎ এখানে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলোর সমার্থক শব্দ কোনগুলি যায় কবিতাতে রয়েছে সেগুলো মিলিয়ে বা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো যেমন দেখো, প্রথমে আছে বাড়ি। বাড়ি মানে কি? বাড়ি মানে জল।
তো বাড়ির সমার্থক শব্দ কবিতায় কি রয়েছে? জল। ঠিক আছে। অরুণ, অরুণ মানে কি? সূর্য, যেটা কবিতায় রয়েছে সূর্যি বলে। ঠিক আছে। অম্বর, অম্বর মানে কি? আকাশ। হুম। তো কবিতাতে এই অম্বরের সমার্থক শব্দ হিসাবে আকাশ রয়েছে। পেটিকা, পেটিকা মানে কি? বাক্স। তো কবিতাতে সেই বাক্স শব্দটি রয়েছে। পেটিকার সমার্থক শব্দ হিসাবে কবিতায় বাক্স রূপে রয়েছে। ঠিক। অজ্ঞান, অজ্ঞান হয়ে যাওয়া, এটা কবিতাতে কোন শব্দ রূপে রয়েছে বা কোন সমার্থক হিসাবে রয়েছে? মূর্ছ, অর্থাৎ মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। মানে এটার সমার্থক কবিতাতে রয়েছে মূর্ছ হিসাবে। গোছা, হুম। তো গোছা কি শব্দে রয়েছে বা কি সমার্থক হিসাবে রয়েছে কবিতায়? গুচ্ছ। ঠিক। তো কবিতায় এটা গুচ্ছ হয়ে রয়েছে। বিষাদ, বিষাদ মানে কি? যে মন খারাপ হয়। তো কবিতায় মন খারাপ রয়েছে। হুম। মন খারাপের গর্তে, তো সেই মন খারাপ রয়েছে। কন্দর, কন্দর মানে কি? কন্দর মানে গর্ত, যেটা কবিতাতে ব্যবহৃত হয়েছে। পা, পায়ের আরেক অর্থ কি বা সমার্থক কি? ঠ্যাং, যেটা কবিতায় ঠ্যাং বলেই আছে। বিশ্রী, বিশ্রীর অর্থ কি? কুৎসিত। তো কবিতায় এই বিশ্রী সমার্থক হিসাবে কোন শব্দ রয়েছে? যে কুৎসিত, কুৎসিত মানেও বিশ্রী। তো কবিতায় বিশ্রীর সমার্থক হিসাবে রয়েছে কুৎসিত। ঠিক আছে। তারপর দেখো ৭-এর দাগে কি বলছে? নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও। অর্থাৎ এখানে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেগুলোর যে বিপরীত শব্দ হবে এবং কবিতাতেই রয়েছে সেরকম খুঁজে নিয়ে লিখতে হবে। ভালো, ভালোর বিপরীত কি? খারাপ। ঠিক। মিথ্যা, মিথ্যার বিপরীত কি? সত্যি। বাইরের বিপরীত কি? ভিতরে। বুড়ো, বুড়োর বিপরীত কি? কচি। হুম। সুশ্রী, বিশ্রী। ঠিক আছে। এগুলো হলো বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ। এই শব্দগুলির বিপরীত এইগুলো, এই পাশের গুলো। আচ্ছা, এবার আসি ৮-এর দাগে। কারক ও বিভক্তি নির্ণয় করো। এগুলো সব না ব্যাকরণগত দিক। ঠিক আছে। তো কারক ও বিভক্তি, কারক বিভক্তি সম্পর্কে তোমরা কি পড়েছো? তো যদি কারোর এই কারক বিভক্তি সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকে বা না পড়ো, আহ এখানে আমার ক্লাস দেওয়া রয়েছে কারক সম্পর্কে, সেই ক্লাসগুলিও তোমরা করতে পারো। সেখানে পুরো বিস্তারিতভাবে কারক বিভক্তি সম্পর্কে বলা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো দেখো কি রয়েছে প্রথমে? চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। দৃশ্যে কিসে চমকে কিসে ভরিয়ে দেওয়ার কথা বলছেন বা কিসে চমকে দেবে? না, লক্ষ্য রঙের দৃশ্যে। তো কি হবে কিসে হলে? যে করণ কারক, করণ কারকে আবার বিভক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। তো বিভক্তি কোনগুলো হয় জানো কি তোমরা? যে এই ধরো একটা পদ ব্যবহৃত হয়েছে বাক্যে, তো এখানে যে মূল শব্দ সেটা বাদে এক্সট্রা বা আলাদাভাবে যেটা যুক্ত হয়েছে সেই এক্সট্রাটা হলো বিভক্তি। অর্থাৎ এই দৃশ্যে, এবং তোমরা এটাও জানো নিশ্চয়ই যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় এবং তার সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? পদ হয়ে যায়, তাই তো? তো যাই হোক, এই দৃশ্য শব্দটি আসল দৃশ্যে দেওয়া রয়েছে। অর্থাৎ এই দৃশ্যটাকে যদি ভাঙাই কি হবে? দৃশ্য যুক্ত এ। তাহলে আমরা কি আলাদাভাবে যুক্ত করছি দৃশ্য শব্দটির সঙ্গে? এ। ঠিক। তো এই এটা হলো বিভক্তি এই শব্দের। ঠিক আছে। তাহলে এটা কি হবে? করণ কারকে এ বিভক্তি। ঠিক আছে। তারপর বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। ঠিক আছে। তো কি হবে? তারপর ২-এর দাগে কি বলছে? বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ। হুম। বাপ মায়েরা, তো এই যে বাক্যটি এর মধ্যে কর্তা কে? তো এই বাক্যটির মধ্যে দেখো
কি থাকে একটা বাক্যের মধ্যে, যে কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটে জিনিস নিয়ে ধরো বাক্য হয়। এই বাক্যের মধ্যে কর্তাকে কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে? যদি এটা দুটো অংশ করি, যে একটা উদ্দেশ্য একটা বিধেয়, এই বাক্যের উদ্দেশ্যকে বাপ মায়ের, অর্থাৎ কার উদ্দেশ্যে বলা হচ্ছে, কে প্রধান, কে কর্তা, কে এখানে বাপ মায়েরা, এদের উদ্দেশ্যেই বলা হচ্ছে। তো এই বাক্যের এই বাপ মায়েরা হলো কর্তা। তো কর্তা বোঝালে কোন কারক হয়? কর্তৃকারক হয়, তাই তো? এবং কর্তৃকারকটা নির্ণয় করা গেল। এরপর কি হবে? বিভক্তি নির্ণয় করতে হবে, ঠিক? তো এখানে বাপ মায়েরা, বাপটা ঠিক আছে, মায়েরা, এই মায়েরা পদটির মধ্যে আসল শব্দ কোনটি? মা, তাই তো? মাটা হলো আসল শব্দ। তো এর সঙ্গে আলাদাভাবে কি যুক্ত হয়েছে? মা এরা। মায়েরাকে যদি ভাঙায়, যে মা যুক্ত এরা, তো কোনটা যুক্ত হয়েছে? এরা, অর্থাৎ বিভক্তি হবে এরা, ঠিক? তাহলে এটা হবে কর্তৃকারকে এরা বিভক্তি, ঠিক আছে? তারপর দেখো, কেই বা খুলে দেখছে রঙের বাক্স, ঠিক আছে? তো এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? এই বাক্সটা কিসের, কোন সম্বন্ধে বলা হচ্ছে? যে রঙের, তাই তো? তো সেটা কি হবে তাহলে? সম্বন্ধে বললে কি হয়? সম্বন্ধ পদ হয়ে যায়, হ্যাঁ? যেটাকে কারকের মধ্যে কখনো ধরা হয় না, ঠিক আছে, মানে কখনো কখনো। তো এটা কি হবে? এটাকে কারক বলা হবে না, ধরো সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ হলো বিভক্তি। কি হবে? একইভাবে আসল শব্দ বাদ দিয়ে যেটা এক্সট্রা যুক্ত হচ্ছে সেটাই হবে বিভক্তি। তো রং যুক্ত এর কি হবে? রঙের। তো এখানে এর বিভক্তি, ঠিক আছে? তারপর নিজের নিজের মন খারাপের গর্তে, মন খারাপের গর্তে। তো নিজের নিজের কোথায়? মন খারাপের গর্ত, ঠিক আছে? গর্ত বলতে ধরো কোনো একটা স্থান বোঝাচ্ছে। তো সেটাকে কি দিয়ে প্রশ্ন করব আমরা কোনো স্থান বোঝাতে? যে কোথায়। যদি আমরা কোনো জায়গার বলি যে পুকুরে যাচ্ছি, তো এটা কি? এটা স্থান হলো, যে কোথায় যাচ্ছিস, অর্থাৎ এটা স্থান। তাই কোথায় দিয়ে প্রশ্ন করে তার উত্তরটা পাচ্ছি। গর্তে বলতেও সেটাও একটা স্থানই বোঝায়। তো এটাকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো? যে কোথায়, নিজের নিজের কোথায়? মন খারাপের গর্তে। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? অধিকরণ কারক হয়। তো এটা হবে অধিকরণ কারক। এবার আসি বিভক্তি। এখানে শেষ যে শব্দটি রয়েছে গর্তে, এটার আসল শব্দ কি? গর্তকে মানে গর্তে, এটাকে যদি ভাঙাই কি হবে? গর্ত যুক্ত এ সমান সমান গর্তে, ঠিক? তো এই গর্তের সঙ্গে এ যুক্ত হয়েছে, অর্থাৎ এটার বিভক্তি হবে এ। তো অধিকরণ কারকে এ বিভক্তি, ঠিক আছে? তারপর এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। এক গঙ্গা জল, এখানে এর উদ্দেশ্যে কিন্তু বোঝানো হচ্ছে না। দেখো, এক গঙ্গা জল দিয়ে ধুচ্ছি, একে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটা বেরোচ্ছে? দেখো, কাকে দিয়ে ধুচ্ছি হচ্ছে কি? নয়। কে? সেটাও হচ্ছে না। কোথায়? সেটাও যাবে না। তা কি দিয়ে তাই ধুচ্ছি? এক গঙ্গা জল দিয়ে। তো কি দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারক হয়, অর্থাৎ এটা হবে কর্মকারক। এবার আসি বিভক্তি। তো বিভক্তি কি বলেছি? যে শব্দের সঙ্গে যেটা যুক্ত হবে এক্সট্রা, সেটা হবে বিভক্তি। তো এখানে দেখো, এক গঙ্গা জল, এখানে কি কিছু আলাদাভাবে যুক্ত হয়েছে? না। তাই যদি আলাদাভাবে কিছু যুক্ত না থাকে শব্দের সঙ্গে, সেটা কি হয়ে যাবে? শূন্য বিভক্তি বা অবিভক্তি। তোমরা সেটা শূন্য বিভক্তি লিখতে পারো, ঠিক আছে? এই গেল কারক বিভক্তি। এবং আরো একবার বলছি যে কারক বিভক্তি সম্পর্কে যদি না জানো বিস্তারিতভাবে, তাহলে আমার ক্লাস দেওয়া রয়েছে, সেই কারকের ক্লাসটা তোমরা করতে পারো বিস্তারিত জানতে, ঠিক আছে? তারপর এবার ৯ এর দাগে কি বলছে দেখো, এক কথায় উত্তর দাও, অর্থাৎ এই যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর দিতে হবে। তো সূর্যি ডুবে যাওয়ায় কতকরা দুধ ছাই বলছে কেন? দুধ ছাইয়ের অর্থ কি বলেছি? দুধ ছাই, এটা কোনো অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়, ঠিক?
তো প্রশ্নটা কি বলছে, সূর্য ডুবে যাওয়ায় কতকরা দুঃছয় বলছে কেন? কেন? যে সূর্য ডুবে যাচ্ছে, তাই তাদের এবার ঘরে ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে। তাদের এই মাঠ ছেড়ে, খেলা ছেড়ে, বন্ধুদের ছেড়ে, এবং সন্ধ্যার পরে আকাশের সেই সৌন্দর্য, সেগুলো না দেখে তাদের বাড়ি ফিরতে হবে। তাই কথকরা সেটা অবজ্ঞা অর্থে দুচ্ছাই বলেছে। ঠিক আছে? তারপর, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? কে? এক ঈশ্বর। অর্থাৎ এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবে। ঠিক আছে? কবিতার লাইন বোঝায় সেই রকম আর কি। এবং এক ঈশ্বর বলতে এখানে কিন্তু চাঁদের কথা উল্লেখ করেছে, সেটা কিন্তু মনে রেখো। তারপর তিনের দাগে, কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না? কোন দৃশ্যের কথা বলা হচ্ছে সেটা আগে মনে করো। কোন দৃশ্য? তো কোন দৃশ্য দেখার কথা বলছে সেটা আগে মনে করে নাও, সেটা কিন্তু লিখতে হবে না। তো কোন দৃশ্য? না, সন্ধ্যার পরে আকাশে যে চাঁদ উঠবে, তারা ফুটবে, সেই যে প্রকৃতির সেই সুন্দর দৃশ্যটা আহ দেখতে পাবে না। কারণ তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ সূর্য ডুবে গেছে, তাদের বাড়ি ফিরতে হবে, সেজন্যই তারা সেই দৃশ্য দেখতে পাবে না। ঠিক আছে? তারপর চারের দাগে কি বলছে? কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স? কেন বলেছে? না, এই যে সন্ধ্যার পরের যে প্রকৃতির দৃশ্য, আকাশের দৃশ্য, যে চাঁদ উঠবে, তারা উঠবে, আহ গোটা আকাশটা রঙের বাক্স হয়ে যাবে, তো সেই রঙের বাক্সটা কথকরা খুলে দেখতে পারবে না। কারণ, বা সেই বাক্সটা খুলে দেখতে পারবে না এই অর্থে যে সন্ধ্যার পরে আকাশের সেই সুন্দর দৃশ্য কথকরা দেখতে পাবে না। কারণ তাদের সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। সেজন্যই তারা সেই আকাশের সেই সুন্দর দৃশ্য বা সেই রঙের বাক্স তারা খুলে দেখতে পারবে না। ঠিক আছে? তারপর পাঁচের দাগে কি বলছে? বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? মুচ্ছ মানে কি বলেছি? মূর্ছা যাওয়া। তো বাপ মায়েরা কবিতায় কেন মুচ্ছা যাবে? না, সেই মানে কথকরা যদি সূর্য ডুবে যাওয়ার পরও ঘরে না ফেরে, তাহলে বাবা মায়েরা মুচ্ছ যাবেন বা বাপ মায়েরা মুচ্ছ যাবেন। হুম? তারপর ছয়ের দাগে, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? কোথা থেকে কোথায় উড়ে যায়? কবিতার লাইনগুলি মনে করো, যে পাখিরা ধানের গুচ্ছে থেকে বা মাঠে থেকে বাড়ি ফিরে যায় বা বাড়ির দিকে উড়ে যায়। ঠিক আছে? তারপর সাতের দাগে, কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? তো প্রথমে এটা বলো যে নিজের নিজের মন খারাপের গর্ত বলতে কোনটাকে বুঝিয়েছে? কাকে বুঝিয়েছে? কি বুঝিয়েছে? যে তাদের বাড়িটাকে, তাই তো? তো কথকরা কেন এই নিজের নিজের মন খারাপের গর্তে ফেরার কথা বলছে? যে এই যে কথকরা সারাদিন মানে ব্যস্ততা থেকে বিকালটুকু তারা খেলতে যায় মাঠে, এবং সেখান থেকে সেই খেলা ছেড়ে এবং বন্ধুদের ছেড়ে, হুম, প্রকৃতির সুন্দর দৃশ্য বা সৌন্দর্য সেগুলো ছেড়ে তাদের বাড়ি ফিরে আসতে হবে। এবং তাদের সেই খেলার মাঠ, প্রকৃতির সৌন্দর্য, বন্ধু, তাদের সঙ্গে সময় কাটাতে তাদের ভালো লাগে। এবং নিজের বাড়িটা তাদের ভালো লাগে না, সেখানে একটা বদ্ধ জীবন বলে তাদের মনে হয়। সেই জন্য সেই তাদের বাড়ি ফেরা মানে একটা মন খারাপের গর্তে ফিরে আসা, সেরকমটা তাদের মনে হয়। হ্যাঁ, তো সেজন্যই কথকরা এখানে বলেছে যে তাদের এবার নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে। ঠিক আছে? তারপর আটের দাগে, বাবা কি বলবেন? অর্থাৎ কবিতার শেষ প্যারার শেষের দিকটায় আমরা দেখব যে কথকরা সেখানে বাড়ি না ফিরলে বা বাড়ি ফিরতে দেরি হলে সেখানে বাবা মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটাও উল্লেখ করেছেন কবিতায়। তো সেই কথাই বলছে যে বাবা কি বলবেন যদি দেরি করে ফেরে। বাবা কি বলবেন? না, যে এই টুকুটুকু বাচ্চারা তাও সন্ধ্যা হয়ে গেলেও ঘরে ঢোকে না, বা মাঠ ছেড়ে ঘরে ঢোকে না বা ঘরে ফেরে না। ঠিক আছে? এরকম।
কবিতায় যেরকমটা দেওয়া আছে সেটা ব্যাখ্যা করে তোমরা দিতে পারো, গল্পের আকারে দিতে পারো। ঠিক আছে? তারপর 9 দাগে কি বলছে, মাই বা বাড়ি ফিরলে কি বলবে? সন্ধ্যা হয়ে গেলেও, সূর্য ডোবার পরেও যদি বাড়ি ফেরে, তখন মা কি বলবেন? যে পায়ে আহ, পায়ের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ পা এতটাই কুৎসিত যে সেটা ধুতে 1 গঙ্গা জল লেগে যাবে, তাই তো? তারপর 10 দাগে কি আছে, কথকরা কেন 1 গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? তো 1 গঙ্গা জল বলতে কি বলা হয়েছে? যে অনেক জল লাগবে তাদের পা ধুতে, তাই তো? এবং কেন তাদের ওই 1 গঙ্গা জল দিয়ে পা ধুতে হবে? কারণ কথকরা গোটা বিকেল ভোর খেলা করেছে, এবং খেলা যেখানে করে মাঠে, সেখানে অনেক ধুলোবালি থাকে। তো সেই ধুলোতে যেহেতু তারা খেলাধুলা করেছে, তাই তাদের পাটা খুবই ধুলোমাখা হয়েছে। তাই ধুলোতে তাদের পা এতটাই কুৎসিত হয়েছে যে তাদের পাটা ধুতে 1 গঙ্গা জল লেগে যাবে, অর্থাৎ অনেক জল লাগবে তাদের পা ধুতে। ঠিক আছে? তারপর 10 দাগে কি বলছে, ব্যাখ্যা করো। এখানে কবিতার একটা করে লাইন দেওয়া আছে, সেগুলোকে ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। যে সূর্যি নাকি, বলে সেই লাইনটা দেওয়া আছে, অর্থাৎ সূর্যি নাকি নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, এরকম একটা লাইন। তো সেই লাইনটিকে ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। তারপর যেমন দেখো, আকাশ জুড়ে, তারপর ডট ডট ডট, লক্ষ রঙের দৃশ্য, বা সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। এরকম করে 4টি লাইন, কবিতার 4টি লাইন তুলে দেওয়া হয়েছে, সেগুলোকে ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। এবং এখানে আমি একটা কথা বলবো, তোমাদের যখন কবিতাটি বিস্তারিতভাবে বোঝাই লাইন বাই লাইন, তো সেখানে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করে করে বলা আছে। তাই এগুলি আমি আর আবার ডাবল করে বলতে চাইছি না। তোমরা যারা ক্লাস করেছো, আগের ক্লাস, কবিতার ক্লাস, তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারছো বা বুঝতে পারবে, এটা আমাকে আর বলতে হবে না। ঠিক আছে? আর যারা করোনি, তারা অবশ্যই কবিতার ক্লাসটি করো, সেখানে এই লাইনগুলির ব্যাখ্যা পেয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো, 8-10টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ বেশ বড় করে লিখতে হবে এগুলো। কি বলছে, কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো। তোমাদের কথা বলা হচ্ছে কিন্তু, যে তোমার তোমরা নিজেরা, নিজেদের অভিজ্ঞতা থেকে, তোমরা যে যদি এরকম কোনো বিকেলে, অবশ্যই আহ কেন বলছি, যে তোমরা তো অবশ্যই খেলতে যাও, তাই তো? তো সেই রকম একটা সন্ধ্যার আগ মুহূর্ত, একটা গোধূলি বিকেল বেলার একটা বর্ণনা তোমরা নিজেদের মতো করে লিখবে। ঠিক আছে? 8-10টি বাক্যে লিখবে, এবং সেটা অবশ্যই আমাকে দেখিয়ে নেবে। ঠিক আছে? দেখবো তোমাদের আহ প্রত্যেকের অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা আলাদা হবে, তাই প্রত্যেকের এই গোধূলির রূপ বর্ণনাটাও আলাদা আলাদা হবে। তোমাদের সবার মানসিকতা আলাদা, তোমরা যেভাবে ব্যক্ত করবে সবার আলাদা আলাদা ধারণা, আলাদা আলাদা ভাবনা, তাই না? তাই আমি চাই তোমরা সকলেই এই গোধূলির রূপ নিজে থেকে বর্ণনা করো, সেগুলো আমি দেখবো তোমাদের কার কেমন ভাবনা। ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে 2 দাগে, কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? কাদের? এই ছেলে মেয়েদের পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই তো? যে কারণ আমরা কবিতায় দেখি যে পাখিরাও যেমন তাদের ধানের গুচ্ছে অন্ধকার ফেলে, অর্থাৎ মাঠে সেই ধান যে খাচ্ছিল সেখানেই সেই ধান ফেলে, সেই ধানে সন্ধ্যার অন্ধকার ফেলে তাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। হুম? তেমনি এই ছোট ছোট ছেলেমেয়েরা বা কথকরা যারা বলছে, যে তাদেরও তেমনি সেই পাখিদের মতো, তাদেরও অনিচ্ছা সত্ত্বেও তাদেরও বাড়ি ফিরতে হচ্ছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যে কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে? তারপর সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে হয়েছে? যে এই একটু আগে যে বললাম, যে কথকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে, তো সেরকমই উত্তরটা, যে সে ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা বা শিশুরা, তারা সেই খেলার মাঠ, বন্ধু, খেলাধুলা, প্রকৃতির সৌন্দর্য, সেগুলো তাদের খুবই প্রিয়, খুবই ভালো লাগে। হুম? এবং সেখানে সময় কাটাতেও তাদের অনেক ভালো লাগে। তাই
সেখান থেকে যে বাড়ি ফিরে আসাটা তাদের কাছে কষ্টের, মন খারাপের। কারণ ঘরটা, তাদের তাদের নিজেদের বাড়িটা তাদের বদ্ধ মনে হয়। সেখানে তাদের ভালো লাগে না। এবং সেখানে যেই মাঠ, মাঠের খেলা, বন্ধু, প্রকৃতির সেই দৃশ্য, মনোরম দৃশ্য, সেগুলোকে পিছনে ফেলে অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরতে হয় মন খারাপই নিয়ে। সেই জন্য সেই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসাটাই তাই মন খারাপের গর্তে বলে বলা হয়েছে। ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে? খেলা থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো। অর্থাৎ তোমরা যারা খেলতে যাও এবং সন্ধ্যাবেলা যখন সেই খেলাধুলা, বন্ধু বান্ধব, সেই মুহূর্তগুলোকে ছেড়ে যখন বাড়ি ফিরে আসতে হয় এক এক রাশ মন খারাপি নিয়ে, দুঃখ নিয়ে, তো তখন তোমাদের কি মনে হয় সেরকম নিজের অনুভূতি এখানে লিখবে। ঠিক আছে? এরপর এবার এই যে কবিতাটি পড়া হলো বা কবিতাটির অনুশীলনীতে তোমাদের যে সমস্ত প্রশ্ন দেওয়া ছিল সেগুলো সম্পর্কে আলোচনা হলো। এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো কথাই। হুম দেখো কি বলা হচ্ছে একের দাগে। কথকের মতে সূর্য কার ইচ্ছেয় ডুব দিয়েছে? কার ইচ্ছে? তাদের নিজের ইচ্ছে। তাই তো? তাদের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। হুম সেই সময়ে তাদেরকে ডুবে যেতে হয়। তাই তো? কথকের মতে সূর্য নিজের ইচ্ছেই ডুব দিয়েছে। তারপর দুয়ের দাগে, কবিতায় এক ঈশ্বর বলতে কথক কাকে বুঝিয়েছে? কাকে? যে চাঁদ। তাই তো? যে চাঁদ উঠবে, তারপরে এক আকাশ তারা ফুটে উঠবে। অর্থাৎ আকাশে তারাগুলো বোঝা যাবে তখন, তারাদের ঝলমল আলো বোঝা যাবে তখন, রূপলি রঙিন মেলা তখন আমরা দেখতে পাই। তাই তো? চাঁদ ওঠার পরেই। তাই জন্য চাঁদকেই এত গুরুত্বপূর্ণ হিসাবে এখানে ধরা হয়েছে, দেখা হয়েছে। এবং কবি চাঁদকে এখানে কতটা সম্মানার্থে বা সেরকম গুরুত্ব দিয়েছেন দেখো। কবিতাতে আমরা দেখি যে এক ঈশ্বর চমকে দেবেন। হুম লক্ষ্য রঙের দৃশ্য, ওখানে চমকে দেবেন বলেছে কিন্তু। হ্যাঁ, যাই হোক, তো কবিতায় এক ঈশ্বর বলতে কথক চাঁদকে বুঝিয়েছে। ঠিক আছে? তারপর তিনের দাগে কি বলছে? এক ঈশ্বর আকাশে কি চমকে দেবেন? রঙের দৃশ্য। ঠিক। কেই বা খুলে দেখছে রঙের বাক্স। কথক কেই বলতে কাদের কথা বলেছে? কেই বা খুলে দেখছে রঙের বাক্স। কাদের উদ্দেশ্যে বলেছে? কার কথা বলেছে? না, নিজেদের কথা বলেছে। যে তারা তো সেখানে আর থাকবে না, তাদের তো বাড়ি ফিরে আসতে হবে। তাই সেই আকাশের সেই বা সেই রঙের বাক্স, সেগুলো তাদের আর খুলে দেখা হবে না। অর্থাৎ তাদের বলতে তাদের নিজেদের কথা বলা হয়েছে। তো এখানে কি বলবে তাহলে? যে কেই বা খুলে দেখছে রঙের বাক্স, কথক কেই বলতে তাদের নিজেদের কথা বলেছে। ঠিক আছে? তারপর পাঁচের দাগে, আকাশে তারার সংখ্যা কত কত বলে হতে পারে বলে কথকের ধারণা? ওই যে আমরা দেখি যে একটা কনফিউশন কাজ করছে, তাই না? একবার বলেছে লক্ষ তারা, আবার বলেছে হতেও পারে 100। তাই তো? তাহলে এখানে আকাশের তারার সংখ্যা কথকের কত বলে মনে হয়েছে? কখনো লক্ষ, কখনো বা 100 হতে পারে বলে কথকের ধারণা বা কথকের মনে হয়েছে। ঠিক আছে? তারপর কবিতায় কাদের মূর্ছা যাওয়ার কথা বলা হয়েছে? কবিতায় বাপ মায়ের মূর্ছা যাওয়ার কথা বলা হয়েছে, বা বাবা মায়েদের। ঠিক আছে? কারা ধানের গুচ্ছে আধার ফেলে বাড়ি ফেরে? আধার মানে কি? অন্ধকার। অর্থাৎ ধানের মাঠে বা ধানের গুচ্ছে অন্ধকার ফেলে, অন্ধকারটাকে ধানের গুচ্ছে ফেলে রেখে তাদের বাড়ি ফিরতে হয়। তাদের পাখিদের। কারা ধান খায়? পাখিরা। তাই তো? তো এখানে কি হবে? যে পাখিরা ধানের গুচ্ছে আধার ফেলে বাড়ি ফেরে। হুম? তারপর টের দাগে, পাখিদের মতো আর কাদের বাড়ি ফিরতে হবে? কাদের? কথকদের বা ছোট ছোট ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে? তারপর কথকরা মন খারাপের গর্ত বলতে কাকে বুঝিয়েছে? কাকে? কি কি বুঝিয়েছে? না, নিজেদের বাড়িগুলিকে মন খারাপের গর্ত বলে বুঝিয়েছে। ঠিক আছে? এবার 10-এর দাগে, দিন ফুরলেও মাঠ ছাড়ে না। দিন ফুরলেও মাঠ ছাড়ে না, কথকের মতে কথা কে বলবেন? না,
বাবারা বলবেন, তাই তো? যে সন্ধ্যা হয়ে গেল, তাও মাঠ ছাড়ছে না, এখনো বাড়ি ফেরে না। কবিতায় এটা কে বলেছিলেন? বাবা বলবেন বলে কতকের ধারণা। তারপর, ঠ্যাং দুটো কি কুৎসিত, কতকের মতে কথা কে বলবেন? কথা মা বলবেন। তারপর, কবিতায় কথকদের পা ধুতে কত জল লাগবে? না, 1 গঙ্গা জল লাগবে, অর্থাৎ অনেক জল লাগবে। হুম? তো আর একটা কথা বলার, তোমাদের যদিও বা এক কথায় উত্তর দিতে বলা হয় বা অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়, তবুও তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে? অর্থাৎ যেমন দেখো, এই শেষেরটা দিয়েই বলি যে কবিতায় কথকদের পা ধুতে কত জল লাগবে, তোমরা কি লিখবে শুধু যে 1 গঙ্গা জল লাগবে? না, তোমরা সবসময় পূর্ণ বাক্যেই লিখবে যে কবিতায় কথকদের পা ধুতে 1 গঙ্গা জল লাগবে, অর্থাৎ অনেক জল লাগবে। ঠিক আছে, এরকম পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? তো আজ এটুকুই। এবং আমি আশা করছি এই কবিতাটি অর্থাৎ এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের আর কোনো আহ জিজ্ঞাসা নেই বা অসুবিধা নেই, তোমরা বুঝতে পেরেছো সবাই, এবং প্রশ্ন উত্তর সম্পর্কেও ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? তো আজকে এটুকুই, এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। এবং আশা করছি তোমাদের এই ক্লাসটিতে তোমরা উপকৃত হবে, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। কেমন? ভালো থেকো সবাই, এগুলো তোমরা পড়ো, এবং যেগুলো তোমাদের কাজ দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের নিজেদেরকে করতে বলা হয়েছে, তোমরা সেগুলো অবশ্যই করো, পারলে আমাকে দেখিয়ে নিও। ঠিক আছে? ধন্যবাদ।